নমস্কার, শুভ সন্ধ্যা। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গবেষকের গবেষক। আক্ষরিক অর্থে শিক্ষাবিদ না হয়েও ব্রজেন্দ্রনাথ স্বয়ং একটি শিক্ষা প্রতিষ্ঠান। সাহিত্য চর্চা তাঁর কাছে স্নায়ু শিরাময় জীবন সত্য। প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকার সহ সম্পাদক ব্রজেন্দ্রনাথ বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত বহু গ্রন্থের সম্পাদনা করেছেন। বিশেষত সংবাদপত্রে সেকালের কথা, বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, কয়েক খণ্ডে সাহিত্য সাধক চরিতমালা ইত্যাদি তাঁর ঐতিহাসিক কীর্তি। আজ সাহিত্য পথের পক্ষ থেকে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করবেন ডক্টর মধুছন্দা চৌধুরী ওঝা। মধুছন্দা বর্তমানে শান্তিনিকেতন বুনিয়াদ বিএড ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষা। তার স্নাতকোত্তর ডিগ্রি শান্তিনিকেতন থেকে। তিনি পিএইচডি করেছেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উপরেই। কয়েকটি গবেষণাধর্মী বইও তিনি লিখেছেন, পত্রপত্রিকাতেও লেখেন। সাহিত্য পথের আসরে মধুছন্দা এর আগেও কথিকা পাঠ করেছেন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সাহিত্য পথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান বাংলা সাহিত্যের রত্নোদ্ধারে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাস চর্চায় একজন কৃতি পুরুষ। তার গবেষণা ও সাহিত্যকর্মের ব্যাপকতা এবং বিষয়বৈচিত্র্য আজও পাঠক মনে বিষয় জাগায়। তিনি আক্ষরিক অর্থে শিক্ষাবিদ ছিলেন না। বাল্যকালে পিতৃমাতৃহীন ব্রজেন্দ্রনাথ প্রথাগত শিক্ষাও খুব বেশি পাননি, কিন্তু নিজের অদম্য চেষ্টা ও অধ্যবসায়ের ফলে তিনি স্বয়ং একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন, আর সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে হয়ে উঠেছিলেন 20 শতকের অন্যতম প্রধান গবেষক। সাহিত্য চর্চা তার স্নায়ু শিরাময় জীবনসত্য। প্রাতিষ্ঠানিক বিদ্যাচর্চার সুযোগ তিনি খুব বেশি না পেলেও মানুষটি স্বশিক্ষিত বটেই। আপন চেষ্টায় তিনি সাহিত্যের একটি ভুবন গড়ে তুলেছিলেন। এমন নিখুঁত একাডেমিক মন কজন গবেষকের হয়? এ সত্য উপলব্ধি করা যায় তার চর্চিত বিষয়ে বহু ব্যাপ্তি দেখে। শতাধিক সাহিত্য সাধক চরিতমালা, সংবাদ সাময়িকপত্রের ইতিহাস রচনা, বহু গ্রন্থ সম্পাদনা, বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস রচনা, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ইতিহাস রচনা। ব্রজেন্দ্রনাথ সবকটি দিকেই সমানভাবে গবেষণা চালিয়ে গেছেন। তার মেধা বিকীর্ণ হয়েছে জীর্ণ গলিত কীটদষ্ট পত্রপত্রিকার অভ্যন্তর থেকে রত্নোদ্ধারে। আবার তিনি কোথাও একমুখী নন। নিস্পৃহ নিরপেক্ষতা থেকে তিনি কখনো বিচলিত হননি। এই সব মিলিয়ে ব্রজেন্দ্রনাথ নিজেই একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন, যার তুলনা 20 শতকের সাহিত্য গগনে পাওয়া কঠিন। ব্রজেন্দ্রনাথের গবেষণাকর্মের প্রধান অবলম্বন ইতিহাস। প্রথম জীবনে তিনি মোগল যুগ সম্পর্কে লিখেছিলেন, কিন্তু পরে তিনি বাংলাদেশেই তার ইতিহাস রচনার প্রচুর উপকরণ খুঁজে পেয়েছেন। এ প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ্য যে, সাহিত্য জীবনের প্রথম পর্যায়ে ব্রজেন্দ্রনাথ রচিত বাঙ্গালার বেগম গ্রন্থটির ঐতিহাসিক সারবত্তা সম্বন্ধে ঐতিহাসিক যদুরাজ সরকারের বিরূপ মন্তব্যই ব্রজেন্দ্রনাথকে কাহিনী প্রধান রচনার পরিবর্তে ইতিহাসের তথ্যালোচনায় আগ্রহী করে তুলেছিল। 1321 বঙ্গাব্দ থেকে স্বয়ং যদুনাথ সরকারের নির্দেশে ব্রজেন্দ্রনাথ ইতিহাস রচনার তথ্য সংগ্রহ করতে আরম্ভ করেন। বাঙ্গালার বেগম এর নতুন সংস্করণ প্রকাশিত হওয়ার পর যদুনাথ সরকারের মন্তব্য, বাঙ্গালার বেগম সেই নামই রহিল, কিন্তু পুনর্জন্ম হইয়াছে। এবার গ্রন্থখানি সম্পূর্ণ নতুন কলেবর ধারণ করিয়াছে। প্রথম সংস্করণ বাহির হইবার পর লেখক ইতিহাস রচনার ঠিক প্রণালী অনুসরণ করিয়া গ্রন্থের বিষয়টি আবার অনুশীলন করিয়াছেন। প্রত্যেক ঘটনা ও মত সম্বন্ধে বিদ্যমান প্রমাণগুলি পরীক্ষা করিয়া সত্য নির্ধারণ করিয়া পুস্তকখানি আগাগোড়া নতুন করিয়া লিখিয়াছেন।
ইহা কম সত্যনিষ্ঠার পরিচায়ক নহে। যদুনাথ সরকারের পরামর্শে এবং নিজ প্রচেষ্টায় ব্রজেন্দ্রনাথ ইম্পেরিয়াল লাইব্রেরি, সরকারি নথিশালা, বিভিন্ন প্রাচীন গ্রন্থাগার, বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগ, গভর্নমেন্ট আর্কাইভাল ডকুমেন্ট, বেতন সোসাইটি, স্কুল সোসাইটি রিপোর্ট প্রভৃতির সাহায্য নিয়ে প্রামাণ্য ইতিহাস আলোচনার সূত্রপাত ঘটিয়েছিলেন। এর সঙ্গে ব্রিটিশ লাইব্রেরি, ব্রিটিশ মিউজিয়াম, ইন্ডিয়ান অফিস প্রভৃতি স্থানে সংরক্ষিত মূল পত্রপত্রিকা, দলিল, প্রত্নবস্তু ইত্যাদির আলোকচিত্র, প্রতিলিপি, অনুবাদ প্রভৃতি সংগ্রহের কাজ তিনি চালাতে থাকেন। ইতিহাস বর্ণনায় নিজের তথ্য নিরপেক্ষ মতামতের অনুপ্রবেশ নিবারণ এবং প্রমাণ প্রাপ্তিমাত্রই আপন ভ্রান্ত পূর্বমত প্রত্যাহার বা সংশোধন, বিজ্ঞানসম্মত ইতিহাস আলোচনা, এই দুই অপরিহার্য নীতি এই সময়ে ব্রজেন্দ্রনাথের আয়ত্তে আসে। ব্রজেন্দ্রনাথ যে উপকরণ সংগ্রহ করেছিলেন তার সাহায্যে মৌলিক গ্রন্থ অনায়াসেই তিনি লিখতে পারতেন। হয়তো সেটা ইতিহাস হতো, নিশ্ছিদ্র ইতিহাস হতো না। কিন্তু ব্রজেন্দ্রনাথ সেসব প্রলোভন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে সমস্ত ত্রুটি ও বিতর্কের ঊর্ধ্বে উঠে গেছেন। তিনি সংবাদ, সাময়িক পত্রের পৃষ্ঠা থেকে এবং বিভিন্ন ঐতিহাসিক তথ্য সংগ্রহ থেকে বাঙালির জীবনযাপন, চিন্তাধারা ও সমাজের বিভিন্ন দিকের তথ্য নির্ভর ইতিহাস গড়ে তুলেছেন। তিনি নিজে কিছু বলেননি, তার সংগ্রহই সব কথা বলেছে। অতীতকে তিনি কথা বলিয়েছেন। তার উদ্যম ও পদ্ধতি অভিনব, তাই তার সৃষ্টি ইতিহাসও বটে, সাহিত্যও বটে। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের রচিত গ্রন্থ তার কালে এবং বর্তমানকালেও গবেষকদের কাছে বিশেষ মূল্যবান। এই অবস্থানে তিনি একদিনে পৌঁছননি, দীর্ঘ তার সংগ্রাম। সেই সংগ্রাম রক্তক্ষয়ীও বটে, কিন্তু হার মানার মানুষ তিনি ছিলেন না। লড়াই করে গিয়েছিলেন প্রতি মুহূর্তে। দমলাম না। যদুনাথের কাছে ইতিহাস রচনার প্রণালী জানার জন্য মন ব্যাকুল হয়ে উঠল। এই অদম্য মনোভাবের জন্য অবশেষে জয়ী তিনিই হয়েছিলেন। বলা যেতে পারে ব্যক্তিজীবনের নানা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অতিশয় উল্লেখযোগ্য গবেষণার নিদর্শন কিভাবে উপস্থিত করা যায়, ব্রজেন্দ্রনাথের জীবন ও সাধনা তারই উল্লেখযোগ্য পরিচয়। ব্রজেন্দ্রনাথকে জানতে হলে তার ব্যক্তি পরিচয় সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। তার ব্যক্তিজীবনে নানা স্তর পরম্পরা ও উত্থান পতন রয়েছে। তার থেকে বিভিন্ন ধারায় বয়ে গেছে তার শিক্ষাজীবন, কর্মজীবন, বিবাহিত জীবন। এই সূত্রে তিনি বিভিন্ন মানুষজনের সান্নিধ্যে এসেছেন। তাদের সাহচর্যে ও সহায়তায় ব্রজেন্দ্রনাথের জীবন পূর্ণতা প্রাপ্ত হয়েছে। এছাড়াও তার আড্ডাজীবী মানসিকতা ব্যক্তিজীবনকে সমৃদ্ধ করেছে। 21শে সেপ্টেম্বর 1891 সালে 5ই আশ্বিন 1298 বঙ্গাব্দে হুগলি শহরের বালিপল্লীর অন্তর্গত কাঠগড়া লেনের পৈতৃক বাড়িতে ব্রজেন্দ্রনাথের জন্ম। তার পিতা হলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তর্কশাস্ত্রের সুপণ্ডিত, মাতা হেমাঙ্গিনী দেবী। ব্রজেন্দ্রনাথের ডাকনাম মেনি। তার জ্যেষ্ঠ ভ্রাতা ঋষিকেশ এবং মধ্যম ভ্রাতা দেবীচরণ। ব্রজেন্দ্রনাথ ছিলেন পিতামাতার কনিষ্ঠ সন্তান। এছাড়াও তার 3 জন ভগিনী ছিলেন। ব্রজেন্দ্রনাথের বয়স যখন 1 বছর তখন তার পিতৃবিয়োগ ঘটে। এরপর 11-12 বছর বয়সে তার মাতৃবিয়োগও ঘটে যায়। মাতা ও জ্যেষ্ঠা ভগিনীর স্নেহ ও বাৎসল্যে তার বাল্যজীবন অতিবাহিত হতে থাকে। পরবর্তীকালে বিশিষ্ট বিপ্লবী হিসেবে পরিচিত ভূপতি মজুমদার বাল্যকালে ব্রজেন্দ্রনাথের অন্যতম খেলার সঙ্গী ছিলেন। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের শরীর বাল্য এবং কৈশোরে খুব একটা সবল ছিল না। কিছুটা হয়তো মাতা এবং ভগিনীর অতিরিক্ত স্নেহজনিত নিষেধের বাধায় বাল্য ও কৈশোরে তিনি অন্যান্য সাথীদের মতো চঞ্চল দৌরাত্ম্য ও সমসাধ্য খেলাধুলায় খুব বেশি উৎসাহী ছিলেন না। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পিতৃবিয়োগ হলে তাদের সংসারে অর্থকষ্ট দেখা দেয়। তার জ্যেষ্ঠ 2 ভ্রাতাকে সংসার চালানোর দায়িত্ব নিতে হয়।
কিন্তু তাদের উপার্জনও পর্যাপ্ত ছিল না। তাই কনিষ্ঠ ভ্রাতা ব্রজেন্দ্রনাথকে তারা উচ্চশিক্ষা দিতে পারেননি। বিদ্যালয় পর্যন্ত শিক্ষা গ্রহণেই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। তার শিক্ষা জীবনের অধিকাংশই মিশনারিদের স্কুলে অতিবাহিত হয়েছিল। ব্রজেন্দ্রনাথ তার জীবন ইতিহাস শ্রীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মপরিচয় নামক অংশে স্বয়ং কথা বলেছেন। আমি আগাগোড়াই মিশনারিদের স্কুলে বিদ্যাচর্চা করি। হুগলি ব্যান্ডেল কনভেন্টের সংলগ্ন একটি ইংরেজি বাংলা স্কুল ছিল, সেখানে মাইনর পর্যন্ত পড়ি। তারপর চুঁচুড়া ইউনাইটেড ফ্রি চার্চ ইনস্টিটিউশনের 4র্থ শ্রেণীতে প্রবিষ্ট হই। এখানে এন্ট্রান্স স্ট্যান্ডার্ডের 2য় শ্রেণী পর্যন্ত পড়ি। নিরলস কর্মসাধনায় একজন মানুষ যে কি বিপুল কীর্তির অধিকারী হতে পারেন, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবন তার প্রকৃষ্ট উদাহরণ। তার রচিত গ্রন্থাবলী ও অগ্রন্থিত প্রবন্ধাবলীর আয়তন যে কোনো মানুষের কাছে বিস্ময়কর মনে হতে পারে। 19 শতকের বঙ্গ সমাজ ও সংস্কৃতি এবং সামাজিক বিবর্তনের ইতিহাস রচনায় তিনি অসাধ্য সাধন করেছেন। এদেশে ইংরেজ প্রভাবের আদিযুগ থেকে আধুনিক কাল পর্যন্ত কোনো বিষয় আলোকপাত করতে হলে ব্রজেন্দ্রনাথের সাহচর্য অপরিহার্য। তিনি ব্যক্তিমাত্র ছিলেন না, ছিলেন স্বয়ং সম্পূর্ণ একটি প্রতিষ্ঠান। ব্রজেন্দ্রনাথের মাত্র 17 বছর বয়সে বিশেষ নিজের ভরণ পোষণের জন্য চাকুরিজীবী হতে হয়েছিল। কর্মজীবনের প্রথম পর্যায়ে তিনি হুগলি ছেড়ে কলকাতায় এসে কাওয়ান নামক এক ইহুদি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সাধারণ একটি পদে নিযুক্ত হয়েছিলেন। দ্বিতীয় পর্যায়ে তিনি অন্য চাকুরিতে যাওয়ার চেষ্টা করেন। এজন্য অবসর সময়ে টাইপ ও শর্টহ্যান্ড শিখতে থাকেন। উক্ত দুটি বিষয়ে পারদর্শিতার জন্যই 1908 সালের মাঝামাঝি সময় থেকে 1928 সালের ডিসেম্বর মাস পর্যন্ত জেমস মিলে অ্যান্ড কোম্পানি, জে.বি. নর্টন অ্যান্ড কোম্পানি প্রভৃতি নানা বেসরকারি প্রতিষ্ঠানে তিনি টাইপিস্ট ও দ্রুত লিপিকরের পদে নিযুক্ত হন। ইতিমধ্যে নানা পত্রপত্রিকায় সাহিত্যচর্চার পরোক্ষ ফলস্বরূপ এবং প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র কেদারনাথ চট্টোপাধ্যায়ের প্রচেষ্টায় 1929 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ব্রজেন্দ্রনাথের জীবনের ধারা পরিবর্তিত হয়। তখন তিনি প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকা দুটির অন্যতম সহকারী সম্পাদক পদে নিযুক্ত হন। এই পদেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গিয়েছেন। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বয়ং সে কথা জানিয়েছেন। আমার বন্ধু শ্রীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায় শ্রীযুক্ত রাজশেখর বসুর সঙ্গে পরামর্শ করে এই পদে আমাকে নির্বাচিত করেন। এখনও এই পদে কাজ করছি। এর পরবর্তী পর্যায়ে 1935 খ্রিস্টাব্দের শেষ দিক থেকে তিনি মুখ্যত প্রবাসী সহসম্পাদক কাজে আত্মনিয়োগ করেছিলেন। এরপর 1943-44 খ্রিস্টাব্দ থেকে নানা ব্যক্তিগত কারণে তার প্রবাসী সম্পর্কিত কাজকর্ম যথেষ্ট ব্যাহত হয়েছিল। শেষোক্ত কর্মস্থলেই অন্যতম সহকর্মী সজনীকান্ত দাসের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয়ের সূত্রপাত হয়। অবশ্য প্রথম দিকে বেশ কিছুদিন চাকরি ঘটিত কারণে ব্রজেন্দ্রনাথ ও সজনীকান্ত দাসের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে অবশ্য উভয়ের মধ্যে হৃদ্যতা গড়ে ওঠে, যার উল্লেখ সজনীকান্ত দাসের আত্মজীবনীতে পাওয়া গেছে। ব্রজেন্দ্রনাথের জীবনে গুরুত্বপূর্ণ সব ঘটনাগুলি অতি দ্রুত ঘটতে দেখা গেছে। যেমন আর্থিক অভাবে তিনি উচ্চশিক্ষা নিতে পারেননি, আবার অতি অল্প বয়সে নিজের জীবন ধারণের জন্য চাকরির সন্ধান করতে হয়েছে। বিবাহের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। কর্মজীবন শুরুর অল্পদিন পরেই তিনি নানান ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হন। এর কারণে 1909 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলার নিবাসী মহেন্দ্রনাথ হালদারের জ্যেষ্ঠা কন্যা বীণাপাণি দেবীর সঙ্গে তার বিবাহ হয়। বিবাহ উপলক্ষে কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় ও নলিনীরঞ্জন পণ্ডিত প্রীতিজ্ঞাপক কবিতা লিখে প্রকাশ করেন। কবিতা দুটি হল নলিনীরঞ্জন পণ্ডিতের লেখা বেজে ওঠো বেজে ওঠো হে বীণা সুন্দরী, যেমতি বাজিয়াছিলে মধুর সননে, একদিন যমুনা স্নিগ্ধ শ্যামতীরে ব্রজেন্দ্রর করশোভি ওই সুলোচনে, আজি এ ব্রজেন্দ্র করে ওই সুশোভনে,
শোভিত মে মধুস্বরে ওঠক ঝঙ্কারী, ক্ষীরোদ মন্থন সুধা কলমে কলসে, ঢেলে দাও সারা বিশ্বভরি। আর করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের কবিতাটি হলো, হে ব্রজেন্দ্র, হে মাতার স্বর্ণক্ষেত্র খেলি, লোভিয়াছ মহাপ্রাণ দোহে আঁখি মেলি, নেহার নয়নে তার কি অপার স্নেহ, বক্ষে তার ক্ষীরধারা কি অপরিমেয়। লবণ জলধিজার চরণে মুখর, তুষার কুন্দের মালা অলোক শিখর, অন্নপূর্ণা আমাদের এই জননীর পদতলে, হে দম্পতি নত কর শির। সামান্য একটি আপিসের সামান্য বেতনের 17-18 বছর বয়সের এক টাইপিস্টের বিবাহ উপলক্ষে লিখিত এই কবিতা। কিছুদিন পরে নলিনীরঞ্জন পণ্ডিত তাকে 66 নম্বর মানিকতলা স্ট্রিটে এডওয়ার্ড ইনস্টিটিউশনের অধ্যাপক অমূল্যচরণ বিদ্যাভূষণ ও তার বন্ধু চারুচন্দ্র মিত্রের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। বিদ্যাভূষণ মহাশয়ের তত্ত্বাবধানে ব্রজেন্দ্রনাথ নবাবী আমলের ইতিহাস অবলম্বন করে বাঙ্গালার বেগম গ্রন্থটি লেখেন। এই গ্রন্থটি তার রচিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ। বিবাহ পরবর্তী জীবনে স্ত্রীর ওপর সাংসারিক দায়িত্ব দিয়ে ব্রজেন্দ্রনাথ মহা উৎসাহে কর্মজগতে আত্মনিয়োগ করেন। এই সময় জলধর সেনের সঙ্গে ব্রজেন্দ্রনাথের পরিচয় হয়। আর ব্রজেন্দ্রনাথ তার আত্মজীবনীতে জানিয়েছেন, সাহিত্যক্ষেত্রে তার কাছ থেকে যে উৎসাহ লাভ করেছি তা ভুলবার নয়। তিনিও আমাকে যদুনাথের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পিতৃবিয়োগের পর যদুনাথ সরকার কলকাতা এসেছেন। এই সময় জলধর ব্রজেন্দ্রনাথকে নিয়ে তার কাছে যান। ব্যক্তিগত জীবনে অতিশয় মিতব্যয়ী হলেও গবেষণার কর্মের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ ব্যয়ে ব্রজেন্দ্রনাথের বিন্দুমাত্র কুণ্ঠা ছিল না। ব্রজেন্দ্র গ্রন্থ পুনঃপ্রকাশ তহবিলে তার অকাতর দানের পরিমাণ যথেষ্ট। ব্রজেন্দ্রনাথের সাফল্যের পিছনে স্ত্রী বীণাপাণি দেবীর অবদান কম ছিল না। তিনি সর্বদা স্বামীর পিছনে থেকে নিঃশব্দে ও নিঃস্বার্থ সাহায্য করে গিয়েছেন। স্বামীর মৃত্যুর পরেও তার সেই কর্মপ্রণালী অব্যাহত ছিল। বীণাপাণি দেবী ব্রজেন্দ্রনাথের লেখা বহু গ্রন্থের স্বত্ব বঙ্গীয় সাহিত্য পরিষদকে দান করেছিলেন। মূলত তারই দেওয়া অর্থে বঙ্গীয় সাহিত্য পরিষদে ব্রজেন্দ্র গ্রন্থ পুনঃপ্রকাশ তহবিল স্থাপিত হয়, যার উদ্দেশ্য ছিল ব্রজেন্দ্রনাথের লেখা ও পরিষদ প্রকাশিত গ্রন্থগুলির সংস্করণ নিঃশেষ হয়ে গেলে নতুন সংস্করণ মুদ্রণের ব্যয় নির্বাহ করা। ব্রজেন্দ্রনাথের জীবন সায়ান্নে বীণাপাণি দেবী মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। একাধিকবার তাকে মানসিক রোগীর হাসপাতালেও চিকিৎসাধীন থাকতে হয়েছিল। ব্রজেন্দ্রনাথের উৎসাহী বীণাপাণি দেবী 1354 বঙ্গাব্দের 1 ফাল্গুন বঙ্গীয় সাহিত্য পরিষদের আজীবন সদস্য হয়েছিলেন। তাদের দাম্পত্য জীবন সুখময় হলেও তারা নিঃসন্তান ছিলেন। ব্রজেন্দ্রনাথের নিরন্তর জ্ঞানচর্চা এবং সংসার জীবনে স্ত্রীর নাম বীণাপাণি দেবী খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। ব্রজেন্দ্রনাথের গবেষণার পরিধি বিস্তৃত ও ব্যাপক। তার গবেষণাকর্মের প্রধান বৈশিষ্ট্য নিরপেক্ষতা। জীর্ণ গলিত সংবাদ সাময়িকপত্রের পৃষ্ঠা উল্টে তিনি সংগ্রহ করেছেন বিপুল তথ্য। অতিশয় যত্নের সঙ্গে সেই সব তথ্যের বিন্যাসের দ্বারা রচনা করেছেন গ্রন্থের পর গ্রন্থ। সেখানে কোথাও তার পক্ষপাতিত্ব চোখে পড়ে না। আপন সৃষ্টিকর্মের দ্বারা তিনি দেখিয়ে গেছেন নিরপেক্ষতা গবেষকের কত বড় গুণ। গবেষক ব্রজেন্দ্রনাথের দ্বিতীয় বৈশিষ্ট্য নানা ধরনের বিষয়ের প্রতি তার অনুরাগ। গবেষণা ক্ষেত্রে তিনি বিচিত্র পথ অনুসারী। কখনো সংবাদ সাময়িকপত্রের ইতিহাস রচনা, কখনো সাহিত্যিক ঐতিহাসিকদের জীবনী লেখা, কখনো আবার বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস রচনা ইত্যাদির মধ্যে থেকে ব্রজেন্দ্রনাথের গবেষণাধর্মী মনটাকে চিনে নেওয়া যায়। বোঝা যায় তিনি আদ্যন্ত ইতিহাসের মানুষ, যিনি অকারণ ভাবালুতার প্রশ্রয় দিতে অরাজি। গবেষক ব্রজেন্দ্রনাথ বহুবিধ বিষয়ে গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছিলেন। সম্পাদক হিসাবে তিনি যৌথভাবে অনেক সময় বহু রচনাও করেছেন। ব্রজেন্দ্রনাথ রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সংবাদ সাময়িকপত্র বিষয়ক রচনা। এই শ্রেণীভুক্ত বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল সংবাদপত্রের সেকালের কথা, এটি 3 খণ্ডে প্রকাশিত। এখানে বাঙালি ও বাংলার ওঠাপড়ার এমন ইতিহাস দুর্লভ। ব্রজেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন
তার সমকাল পর্যন্ত প্রচারিত যাবতীয় পত্রিকার সংকলন করা তার একার পক্ষে সম্ভব নয়, কিন্তু সেই সব পত্রিকার পরিচয়সহ একটি তালিকায় তৈরি না করলে তা কালির গর্ভে বিলীন হয়ে যাবে। তাই তিনি শ্রীযুক্ত অমল হোম প্রিয়বরের সুখে উৎসর্গ করে দেশীয় সাময়িকপত্রের ইতিহাস গ্রন্থটি লেখেন। একটি খণ্ডে প্রকাশিত, তবে এটি সংবাদপত্রের সেকালের কথা গ্রন্থেরই পরিপূরক, কারণ এতে 1818 থেকে 1839 খ্রিস্টাব্দ কাল পর্যন্ত পত্রিকাগুলির সংকলন রয়েছে। তবে এখন এটির প্রচার বন্ধ হয়ে গেছে, এটি দুষ্প্রাপ্য গ্রন্থে তালিকাভুক্ত হয়ে পড়েছে। 1346 বঙ্গাব্দে মাঘ মাসে বাংলা সাময়িকপত্র গ্রন্থের প্রথম খণ্ড প্রকাশের কারণে দেশীয় সাময়িকপত্রের ইতিহাস গ্রন্থটির অপ্রচারিত হয়ে যায়। বাংলা সাময়িকপত্র 1818 থেকে 67 বঙ্গাব্দে সাময়িকপত্রগুলির স্থান পেয়েছে। এই দ্বিতীয় খণ্ডটি প্রকাশিত হয়েছিল 1358 বঙ্গাব্দে মাঘ মাসে। প্রথম খণ্ডটি ছিল পত্রপত্রিকার কালানুক্রমিক প্রকাশসহ তাদের সংক্ষিপ্ত আলোচনা, আর দ্বিতীয় খণ্ডটি ছিল সাল তারিখসহ পত্রিকাসমূহের তালিকার পরিশিষ্টের 24টি পত্রিকার ছাড়া 1818টি পত্রিকার সংকলন। এই অনুসন্ধান ব্রজেন্দ্রনাথের সুগভীর নিষ্ঠা ও পরিশ্রমের ফল। সংবাদ সাময়িকপত্রের ইতিহাস রচনা ব্যতীত ব্রজেন্দ্রনাথের অন্যতম কীর্তি হল সাহিত্যিক, দার্শনিক ও ইতিহাসবিদদের জীবনী রচনা। তার রচিত সাহিত্যসাধক চরিতমালা 10 খণ্ড শতাধিক বিশিষ্টজনের জীবনী সংকলিত হয়েছে। এই গ্রন্থের অন্তর্গত ব্রজেন্দ্রনাথের লেখা জীবনীগুলির প্রথম প্রকাশকাল মাঘ 1346 বঙ্গাব্দ, শেষ জীবনীটির প্রকাশকাল অগ্রহায়ণ 1359 বঙ্গাব্দ। প্রতিটি জীবনীতে তিনি কয়েকটি পর্বে ভাগ করে জন্ম, ছাত্রজীবন, চাকুরি জীবন, মৃত্যু, গ্রন্থাবলী, প্রকাশ, সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে তাদের অবদান, কোন কোন গ্রন্থ, সচিত্র ইত্যাদি, প্রকাশক, বঙ্গীয় সাহিত্য পরিষদ ইত্যাদি দ্বারা সাজিয়ে তুলেছিলেন। ব্রজেন্দ্রনাথ এককভাবে এবং সজনীকান্ত দাসের সঙ্গে যৌথভাবে জীবনী গ্রন্থ সম্পাদনা করেছেন, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনীটি ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাস প্রণীত। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস রচনায় ব্রজেন্দ্রনাথের কৃতিত্ব অনস্বীকার্য। তার রচিত বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটি জ্যৈষ্ঠ 1340 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এখানে 1795 থেকে 1873 খ্রিস্টাব্দ পর্যন্ত বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস বর্ণিত হয়েছে। হেরাসিম লেবেডেভ প্রতিষ্ঠিত বাংলা নাট্যশালা থেকে শুরু করে হিন্দু থিয়েটার, চোরাশাকর নাট্যশালা, বেলগাছিয়া নাট্যশালা প্রভৃতি শখের নাট্যশালা বিকাশের মধ্যে দিয়ে ক্রমে ন্যাশনাল থিয়েটার, বেঙ্গল থিয়েটার ইত্যাদি সাধারণ রঙ্গালয়ের বিবর্তনের ইতিহাস বিবৃত হয়েছে। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ইতিহাস কিংবা সংবাদ সাময়িকপত্র অথবা সাহিত্যিক, দার্শনিক ও ইতিহাসবিদদের জীবনী রচনা বা বঙ্গরঙ্গমঞ্চের ইতিহাস নিয়েই গ্রন্থ রচনা করেননি। তিনি বহু গ্রন্থের সম্পাদনাও করেছেন, যার সাহিত্যিক মূল্য অনস্বীকার্য। এই গ্রন্থগুলির রচনাকাল 1343 থেকে 46 বঙ্গাব্দ। তার সম্পাদিত গ্রন্থগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে দুষ্প্রাপ্য গ্রন্থমালা। এই অংশে তিনি প্রাচীন ও দুষ্প্রাপ্য বাংলা গ্রন্থের নতুন সংস্করণ রচনা করেছিলেন, যেমন এর মধ্যে রয়েছে 11টি গ্রন্থ, যেমন কলিকাতা কমলালয় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের, রাজা প্রতাপাদিত্য চরিত্র রামরাম বসুর, হুতুম প্যাঁচার নকশা। তিনি যে সমস্ত ঐতিহাসিক ঘটনা সম্বলিত গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে নারী চরিত্রের সংখ্যা বেশি, প্রতিটি বিষয় তথ্য প্রমাণযুক্ত ও সচিত্র। এছাড়াও সাময়িকপত্র রচনার ক্ষেত্রে মেয়েদের অবদান নিয়েও তিনি বহু গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থগুলির ভূমিকা অংশ বিভিন্ন গুণীজনে লিখেছেন। গ্রন্থগুলি হল বাঙ্গালার বেগম, ফাল্গুন 1319, নূরজাহান 1323 বঙ্গাব্দ, মুঘল যুগে স্ত্রী শিক্ষা আষাঢ় 1326, মুঘল বিদুষী ফাল্গুন 1326, জাহান আরা জ্যৈষ্ঠ 1327, দিল্লীশ্বরী বৈশাখ 1330।
মহিলা সম্পাদিত বাংলা পত্রপত্রিকার বিবরণ সম্বলিত ব্রজেন্দ্রনাথ রচিত সাময়িকপত্র সম্পাদনে বঙ্গনারী ফাল্গুন ১৩৫৭ বঙ্গাব্দ এক অনন্য রচনা। এছাড়াও আছে বঙ্গ সাহিত্যের নারী, প্রকাশকাল, মাঘ ১৩৫৭। ব্রজেন্দ্রনাথের সাহিত্যকৃতির আর একটি বিশেষ দিক হল সংস্কৃত কলেজ ও বঙ্গীয় সাহিত্য পরিষদের মতো খ্যাতকীর্তি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ইতিহাস রচনা। এর ফলে প্রতিষ্ঠানগুলির ধারাবাহিক ও পুঙ্খানুপুঙ্খ এবং বিস্মৃতপ্রায় ইতিহাস জানা যায়। এই কাজে তিনি যথেষ্ট শ্রম ও সময় ব্যয় করেছিলেন। এই বিষয়ে তার উল্লেখযোগ্য গ্রন্থ দুটি হল কলিকাতা সংস্কৃত কলেজের ইতিহাস ১৮২৪ থেকে ১৮৫৭ বঙ্গাব্দ এবং ভূমিকা লেখক হলেন যতীন্দ্র বিমল চৌধুরী, আর বঙ্গীয় সাহিত্য পরিষদের ধারাবাহিক ইতিহাস নিয়ে লেখা পরিষদ পরিচয়, কার্তিক ১৩৪৭ বঙ্গাব্দ। সাহিত্যে কৃতিত্বের জন্য ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৯৩৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে রামপ্রাণ গুপ্ত স্বর্ণপদক লাভ করেন। সংবাদপত্রে সেকালের কথা, বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, সাহিত্য সাধক চরিতমালা ও বাংলা সাময়িকপত্র গ্রন্থগুলির রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার ব্রজেন্দ্রনাথকে ১৯৫১-৫২ সালে রবীন্দ্র স্মৃতি পুরস্কার দানে সম্মানিত করেন। তিনি সারা জীবন জনহিতকর কর্মে নিযুক্ত ছিলেন। ইতিহাস সম্বন্ধে গবেষণার স্বীকৃতিস্বরূপ পরিষদ তাকে ১৬৪৭ বঙ্গাব্দের ২০ অগ্রহায়ণ নারায়ণচন্দ্র মৈত্র পদক দানে সম্মানিত করেন। কবি অক্ষয় কুমার বড়ালের জীবনচরিত ও রচনাবলী সম্বন্ধে একটি দীর্ঘ ও তথ্যবহুল প্রবন্ধ রচনার স্বীকৃতিস্বরূপ বঙ্গীয় সাহিত্য পরিষদ ১৩৫৩ বঙ্গাব্দের ৩০ শ্রাবণ তাকে অক্ষয় কুমার বড়াল রৌপ্য পদক প্রদান করেন। তিনি এই পদকের প্রথম প্রাপক। স্মরণীয় সাহিত্যসেবীদের বিস্মৃতপ্রায় জীবন কাহিনী ও সাহিত্যকীর্তি পুনরুদ্ধারের কাজে উৎসাহদানের উদ্দেশ্যে বঙ্গীয় সাহিত্য পরিষদ ঐতিহাসিক অনুসন্ধান তহবিলের অর্থানুকূল্যে তাকে ১৩৫৮ সালের ১ অগ্রহায়ণ ১০০ টাকা পুরস্কার প্রদান করেছিলেন। ব্যক্তিগত জীবনে যিনি বা যারা ব্রজেন্দ্রনাথের সাহচর্যে এসেছেন তারা কোনো না কোনোভাবে তার থেকে উপকার পেয়েছেন। যোগেশচন্দ্র বাগল তাদের মধ্যে একজন, যিনি ব্রজেন্দ্রনাথের উপকারের কথা অকপটে স্বীকার করেছেন। তিনি লিখেছেন, ব্রজেন্দ্রনাথের সংস্পর্শে আসিয়া আমার ভিতরে সহজ ইতিহাস অনুশীলন প্রবৃত্তি একটি সুস্পষ্ট পথ পাইয়াছে। ইতিহাসের গবেষণা যে কত বিপুল, শ্রমসাধ্য এবং অধ্যবসায় সাপেক্ষ তাহা বিশেষ করিয়া বুঝিতে পারিয়াছি। বস্তুত গত ও গতপূর্ব শতকে বাঙালি জীবন সম্বন্ধে অনুসন্ধান ও গবেষণার প্রেরণাও তাহারই সাহচর্যের ফল। তাহার সাক্ষাৎ সংস্পর্শ হইতে তাহার অধ্যবসায়, শ্রমশীলতা ও নিষ্ঠা দেখিয়া আমি প্রেরণা পাইয়াছি। আবার নানা বাধা বিপত্তির মধ্যেও তাহার উৎসাহ বাণীতেও অনুপ্রাণিত হইয়াছি। তাহার সঙ্গে প্রথম ৭ বৎসরকালে এমন একান্ত হইয়া কাজ করিয়াছি যে অনেকে আজও তাহা উল্লেখ করিয়া থাকেন। ব্রজেন্দ্রনাথ তার কর্মময় জীবনের শেষ প্রান্তে এসে ১৩৫৯ বঙ্গাব্দে দুর্গাপূজার আগে করোনারি থ্রম্বোসিস রোগে আক্রান্ত হন। সাময়িকভাবে সুস্থ হয়ে উঠলেও কলকাতার ইন্দ্রবিশ্বাস রোডের বাসভবনে ১৩৫৯ সালের ১৭ই আশ্বিন ১৯৫২ খ্রিস্টাব্দের ৩রা অক্টোবর শুক্রবার কোজাগরী পূর্ণিমার পরদিন রাত্রি ১১:৩০ তিনি পরলোক গমন করেন। মৃত্যুর আগের দিনও তিনি সংবাদ প্রভাকর পত্রিকার কয়েকটি আবিষ্কৃত সংখ্যার পরিপ্রেক্ষিতে বাংলা সাময়িকপত্র গ্রন্থটির প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ডের সংযোজন ও সংশোধনের জন্য কয়েকটি ছত্র রচনা সম্পূর্ণ করেন। এটিই তার শেষ রচনা। ছত্রগুলি শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। উষা, জমিদারি পঞ্চায়েত পত্রিকা, বিক্রমপুর, বিবিধ পুস্তক
প্রকাশিকা, সাহিত্য সংগ্রহ, বিশ্ববিলোকন, সমাচার চন্দ্রিকা, সমাচার দর্পণ এবং সংবাদ সৌদামিনী এই 8টি সাময়িকপত্র সম্বন্ধে সংশোধন ও সংযোজনের পক্ষে প্রয়োজনীয় তথ্য এই ছত্রগুলিতে অন্তর্ভুক্ত হয়েছিল। ব্রজেন্দ্রনাথের মৃত্যুতে প্রবাসী পত্রিকায় কার্তিক 1359 বঙ্গাব্দে লেখা হয়েছিল, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর ইহজগতে নাই। দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করিয়া এবং মাত্র উচ্চ ইংরেজি বিদ্যালয়ে 2য় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করিয়া ও অদম্য অধ্যবসায় ও কার্যনিষ্ঠতা বলে জীবনে যে কতখানি সাফল্য অর্জন করিতে সমর্থ হইয়াছিলেন তাহা ভাবিলে আশ্চর্য হইতে হয়। ব্রজেন্দ্রনাথ তার জীবনের শেষাংশ ব্যয় করে এসেছেন অন্যত্র, ব্রজেন্দ্রনাথ তার যে জীবনের সারাংশ ব্যয় করে এসেছেন অন্যত্র তারই শেষাংশ নিয়োগ করে অক্লান্ত পরিশ্রমের দ্বারা যে দুরূহ কাজ তিনি সম্পন্ন করেছেন, জীবনের সম্পূর্ণাংশ ব্যয় করলেও ততটা কাজ করা হয়তো অন্যের পক্ষে সম্ভব ছিল না। তিনি কি করেছেন তার প্রমাণ পেতে হলে ব্রজেন্দ্রনাথের কর্মের সঙ্গে পরিচিত হতে হয়। পরিচিত হলে বিস্মিত হতে হয়। ভবিষ্যৎকালের গবেষকদের জন্য তিনি কি উপকরণ আহরণ করে সজ্জিত করে রেখে গেছেন। যে জীবন শেষ হয়ে যাওয়ার কথা ছিল সদাগরী আপিসের কর্মের মধ্যে, সেই জীবনধারা তিনি নূতন খাতে প্রবাহিত করে বাংলা সাহিত্যের ভূমি উর্বর করে দিয়েছেন। বর্তমান কালের বঙ্গদেশ যদি তার সম্যক পরিচয় না পেয়ে থাকে, সে দোষ বঙ্গদেশের। অদূর ভবিষ্যতের বঙ্গদেশ তার ক্ষতিপূরণ বহন করবে দ্বিগুণভাবে। যে সম্পদ তিনি আহরণ করে রেখে গেছেন, দ্বিগুণ উৎসাহে তার সদ্ব্যবহার করতে ব্যগ্র হবে বিদ্যোৎসাহীরা, তাকে নমস্কার জানাবে। ব্রজেন্দ্রনাথ উঠে দাঁড়ালেন। চোখের পুরু কাঁচের চশমা খুলে কেশে রেখে হালকা কাঁচের চশমা চোখে দিয়ে বললেন, বড় শুকনো, যাকে বলে ড্রাই, এই আমার জীবন। কিন্তু যে কাজ আমি করেছি তাতে বড় রস পেয়েছি আমি। তাই বহু সময় অতিক্রম করে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আজও সাহিত্যপ্রেমীদের কাছে বিস্ময় এবং সমানভাবে প্রাসঙ্গিক। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।